প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মধ্যে। আজকের রেসিপি থাকছে আলু দিয়ে মুরগির ঝোল। আশা করছি এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। তার পাশাপাশি থাকছে করলা ভাজি, আর এই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করে দিব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করবেন। তো প্রথমে আমি মুরগিটা মাখিয়ে রান্না করব। আজকে কিন্তু লাল লাল করে ঝোলটা করব মুরগির। আর ব্রয়লার মুরগির কিন্তু লাল ঝোলটা খেতে ভালোই লাগে। তো আমি সব উপকরণগুলো দিয়ে দিব। এখন পেঁয়াজ দিয়ে কিন্তু তেলটা অলরেডি দেওয়া হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর তেলটা দেওয়ার পর আমি এখানে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। আর আজকে কিন্তু আমাদের এখানে টাইলসের কাজ চলতেছে, আর টাইলস কাটতেছে, প্রচুর পরিমাণ মেশিনের শব্দ হচ্ছে। মানে ভয়েস দিতে গিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়ে যাচ্ছে। আপনারা কিন্তু অবশ্যই ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখবেন। তো আমি এখানে দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি আমার হাতে বানানো যে গরম মশলাটা আছে সেটা দিয়ে দিয়েছি। এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, আর হাতে বানানো গরম মশলার সাথে কিন্তু জিরাটাও দিয়ে দিয়েছি। আর এভাবে কিন্তু হাতে মাখিয়ে রান্না করলেও খুব ভালো লাগে। তো আমি কিন্তু এখন হলুদের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। আমি এখন গোস্তটা খুব ভালো করে ধৈর্য ধরে মাখিয়ে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখন লবণটা দেওয়ার শেষে কিন্তু আমি খুব ভালো করে মেখে নিচ্ছি, কারণ এই মুরগির গোস্তটা একটু ভালো করে যদি মেখে নেওয়া হয়, মেরিনেট করে রাখা হয়, তাহলে কিন্তু খেতে অনেকটা ভালো লাগে। আমি কিন্তু অনেকক্ষণ ধরে মাখাইছিলাম, আর কিছুক্ষণ রেস্টও রেখে দিয়েছিলাম, প্রায় আধা ঘন্টার মতো রেস্টে ছিল। তারপরে কিন্তু আমি রান্না বসিয়েছি। আর এই চিকেনটা কিন্তু মাখানোর মধ্যে কিন্তু মশলাটা মানে পুরো গোস্তর ভিতরে ঢুকে যায়, খুব ভালো লাগে খেতে। তো সেই জন্য কিন্তু আমি এভাবে মাখিয়ে নিয়েছি। তো মাখিয়ে নেওয়ার পর কিন্তু আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। তো এখন আমি চুলার মধ্যে গোস্তটা বসিয়ে দিয়েছি। আর তারপরে চলে আসলাম করলা কাটার জন্য। তো এখন আমি করলাগুলো কেটে নিচ্ছি। আর এই করলা ভাজিও কিন্তু খেতে খুব ভালো লাগে। গোস্তর পাশাপাশি কিন্তু ভাজি ডাল হলে কিন্তু খুব ভালো হয় দুপুরের খাবারটা খেতে। তো সেই জন্য আমি কিছুটা করলা কেটে নিয়েছি। এখানে প্রায় 250 গ্রামের মতো হবে করলা। তো আমি এখন করলাগুলো দেখেন কেটে নিয়েছি। কেটে কিন্তু আমি করলা একটু কষলিয়ে নিচ্ছি, কারণ যে বিচিগুলো ছিল সেই বিচিগুলো কিন্তু এরকম কষলিয়ে নিলে বিচিগুলো বের হয়ে যাবে, আর ভাজির মধ্যে বিচি বিচি লাগবে না। তো সেই জন্য কিন্তু আমি দেখুন কি সুন্দর করে কষলিয়ে নিয়েছি, আর বিচিগুলো আলাদা আলাদা হয়ে গেছে। তো এখন আমি দুটো আলু নিয়ে নিয়েছি। দুটো আলু কিন্তু আমি একদম চিকন চিকন করে কুচিয়ে নিচ্ছি করলা ভাজির সাথে, যেন আলুগুলো গলে না যায়। তো সেরকমভাবে কিন্তু আমি আলুটা কুচিয়ে নিচ্ছি। আর করলা ভাজিতে যদি দুটো আলু দেন তাহলে কিন্তু করলা ভাজির তিতাটা অনেক কমে যায়। যারা কিন্তু তিতা খেতে পারেন না, তিতাতে প্রবলেম, তারা কিন্তু অবশ্যই আলু দিয়ে দিবেন। আর আমি করলা ভাজি করলে কখনোই তিতা লাগে না, খুবই ভালো হয়। আর করলাটা কিন্তু আপনারা যখন ভাজি করবেন অবশ্যই ভাজির মধ্যে তেলের পরিমাণটা একটু বেশি দিবেন। আর করলা ভাজি অবশ্যই ডেকে রান্না করবেন না, তাহলে কিন্তু করলা ভাজি খুব তিতা হবে। আর এদিক দিয়ে আমি গোস্তটা কষিয়ে নিচ্ছি। আর গোস্ত কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে, একদম ধৈর্য ধরে তারপর কষাতে হবে। আর গোস্ত যত বেশি করে কষাবেন, যত ভালো করে কষাবেন, ততই কিন্তু খেতে টেস্টি হয়। গোস্তর ক্ষেত্রে কিন্তু একটু বেশিক্ষণ কষায় নিতে হবে। আর কষানোর মধ্যেই কিন্তু গোস্ত অনেক সময় সিদ্ধ হয়ে যায়, আর ব্রয়লার মুরগ কিন্তু কষানিতেই সিদ্ধ হয়ে যায়। তো এই দেখুন আমি কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে নেড়েচেড়ে গোস্তটা কষিয়ে নিচ্ছি, কারণ যেহেতু আমি এটার মধ্যে একটু মশলার পরিমাণটা বেশি দিয়েছি, তো সেই জন্য কিন্তু লেগে যেতে পারে। তো আমি কিন্তু খুব ভালো করে সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। তারপর একটা ঢাকা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পরে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই দেখুন কষানিতে কিন্তু অলরেডি তেল ছেড়ে দিয়েছে। আর যখনই তেল ছেড়ে দিবে তখনই কিন্তু কষানো প্রায় শেষের দিকে হয়ে যায়, কিন্তু আমি কিন্তু আর একটু ভাজা ভাজা করে নিব। আর এখন আমি আলুটা দিয়ে দিব, কারণ আলুটা দিয়ে একটু কষাতে হবে। তো আলু আর গোস্ত একসাথে এখন কষিয়ে নিব। আর কষানোর মধ্যে কিন্তু এই আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। আর আমি এখন আলুটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আলু আর গোস্তটা কষাতে কষাতে আপনাদের সাথে কিছু কথা বলে নিচ্ছি। আপনারা কিন্তু অনেক স্প্যাম কমেন্ট করতেছেন, স্প্যাম কমেন্ট করা যাবে না। স্প্যাম কমেন্ট করলে কিন্তু আমাদের চ্যানেলের ক্ষতি, আপনারও ক্ষতি, আমারও ক্ষতি হবে। তো তার জন্যই বলেছি আপনারা কিন্তু কেউই স্প্যাম কমেন্ট করবেন না। স্প্যাম কমেন্টে কি হয়, অনেক সমস্যা হয় চ্যানেলের। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলতেছি, আমার কলিজার আপুরা প্লিজ স্প্যাম কমেন্ট করবেন না। আপনারা কিন্তু ভিডিও দেখে ভিডিও সম্পর্কিত খুব সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আর ভিডিও ভালো না লাগলে আপনাদের যেরকম মন্তব্য প্লিজ কমেন্ট করে যাবেন, কিন্তু স্প্যাম কমেন্ট করবেন না।
আপু আপনাকে সাপোর্ট করে গেলাম, আপনিও আসবেন প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য। এই ধরনের কোনো কমেন্ট লিখবেন না। আপনারা যারা এই ধরনের কমেন্ট লিখবেন আমি কিন্তু তাদের চ্যানেলে যাব না। তাই বলছি আপুরা, আপনারা অবশ্যই স্প্যাম কমেন্ট করবেন না, ঠিক আছে? তো এদিক দিয়ে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে গেছে। তো এই যে দেখুন আমার তরকারিটা কিন্তু একদম ঠিকঠাক। আমি এরকমই আরেকটু ঝোল কমিয়ে নিব, এরকম নামাবো না। তো এই আমার আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি যে আলুটা দিয়েছি মুরগির গোশতের সাথে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো আমি আরেকটু রান্না করে নিচ্ছি। তো আবারও ডাকনা দিয়েছিলাম, তো ডাকনাটা খুলে দেখে নিচ্ছি। দেখেন আমার তরকারি কিন্তু তেলটা আলাদা হয়ে যাচ্ছে ঝোল থেকে, তার মানে আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। তো এইভাবে যদি আপনারা চিকেন রান্না করেন বা মুরগির ঝোল করেন আলু দিয়ে, তাহলে কিন্তু খেতে অবশ্যই খুব টেস্ট হবে। আর আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে অবশ্যই ভুলবেন না। তো আমার এই কোনো কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমার যেটা বলার ছিল আমি আপনাদেরকে বলেছি। কারণ হচ্ছে স্প্যাম কমেন্টে কিন্তু অনেক ক্ষতি হয় আপু, আপনারা বুঝতেছেন না, আপনাদেরও কিন্তু অনেক ক্ষতি হবে। তাই বলছি আপু, আমরা ছোট ছোট যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা অবশ্যই ভুল করতে রাজি না। তো সেই জন্যই বলছি প্লিজ আপনারা স্প্যাম কমেন্ট করবেন না, অনুরোধ করে বলছি আপুরা, প্লিজ আপনারা কোনো কিছু মনে করবেন না। অবশ্যই আমার কথা যদি আপনাদের কষ্ট লেগে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখো আমার কিন্তু চিকেনের লুকটা এরকম এসেছে, লাল ঝোল মানে একদম লাল লালই হয়েছে। তো আমার চিকেন রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো আপনাদেরকে কিন্তু রান্না শেষে অবশ্যই দেখিয়ে দিচ্ছি যে আমার চিকেনটা কেমন হয়েছিল। তো আমি চিকেন রান্না শেষে কিন্তু এখন আমি করলা ভাজিটা করে নিচ্ছি। আর করলা ভাজি যদি এভাবে করেন তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আমি কিন্তু করলা ভাজিতে শুধু একটু হলুদের গুঁড়া ব্যবহার করেছি আর কাঁচামরিচের ফালি। তো আমি কিন্তু পুরা রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হবে। তো সেই জন্য আমি মাঝখান থেকে কিছুটা দিয়ে দিয়েছি, প্লিজ আপনারা মনে কিছু নেবেন না। তো এই যে দেখুন করলা ভাজিটা আমি কিন্তু এরকম করে করেছি। এটা কিন্তু একদমই তিতা ছিল না, খুব ভালো হয়েছিল করলা ভাজিটা। আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন যে কেমন হয়েছে আমার এই ভাজিটা। আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। আমি কিন্তু সব সময় করলা ভাজিটা মানে একটু বেশি খাই, মানে প্রতিদিন না হলেও সপ্তাহে 2-1 দিন আমার বাসায় করলা ভাজি হয়। আর আপনারা তো জানেনই ভাজিতে কিন্তু একটু বেশি পরিমাণ তেল ব্যবহার করতে হয়। আর করলা ভাজিতে তো কিন্তু অবশ্যই সেই জন্যই কিন্তু মানে সপ্তাহে 2 একবার করলা ভাজি করা হয়। আর করলা ভাজি কিন্তু মানুষের বলে যে ভাজি করলা ভাজি তিতা লাগে কিন্তু অবশ্যই এই ধরনের করলা ভাজি কার কার পছন্দ না ঢেকে কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে কিন্তু আর আমরা কিন্তু অনেক পছন্দ করি। আমি যেভাবে করেছি ঠিক সেভাবে আপনারা করার চেষ্টা করবেন। যারা করলা ভাজি কখনো না খান তারাও কিন্তু খাবেন। তো আমার করলা ভাজিটা কিন্তু অলরেডি শেষের দিকে এসেছে। এই যে দেখুন করলা ভাজির এই লুকটা এসেছে। আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।